শুভ সকাল প্রিয় বাংলাদেশ, প্রাণের বাংলাদেশ, সোনার বাংলাদেশ। স্বাধীনতার মাসে সকলকে স্বাধীনতার শুভেচ্ছা। বাংলার এই কর্মমুখর সকালে বিশ্বজুড়ে কাছে দূরে যারা যুক্ত হয়েছেন আপনাদের প্রিয় টেলিভিশন RTVর আয়োজনে স্বাগত সকলকে। মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপে। গুণীজন বলেছেন, মানুষ নয়, মানুষের কর্মই মানুষকে মহৎ করে তোলে। সুতরাং কে কোথায় কোন সমাজে জন্ম নিল সেটি বেশিরভাগ ক্ষেত্রেই ছাড়িয়ে যায় ব্যক্তির আচার আচরণ, কর্তব্য আর দায়িত্ববোধ এবং মেধার উপর ভিত্তি করে। সুতরাং আমরা কর্মকে ভালোবাসি, কর্মঠ আর গুণী মানুষকে ভালোবাসি। এমন সব গুণী আর মেধাবী মানুষদের নিয়েই প্রতি বছর আয়োজন হয় RTV স্টার অ্যাওয়ার্ড। এবারও তার ৮ম আসর বসেছিল মাত্র কয়দিন আগেই। আজ আমরা সেই অ্যাওয়ার্ড আয়োজন এবং অন্যান্য বিষয় নিয়ে গল্প করব আমাদের অতিথির সঙ্গে। দর্শক, আজ মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপে আমাদের সঙ্গে রয়েছেন মঞ্চ, টেলিভিশন এবং বড় পর্দার চেনা মানুষ। অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করা আর সমালোচক বিচারকদের রায়ে সেরাদের সেরা হবার স্বীকৃতি অর্জন করা কুশলী অভিনেত্রী সুষমা সরকার। দিদি স্বাগত, শুভ সকাল, কেমন আছেন? ভীষণ ভীষণ ভালো আছি। শুভ সকাল আপনাকেও এবং দর্শককে অবশ্যই। কেমন আছেন? ভালো আছি। অনেক ব্যস্ত সময় যাচ্ছে এখন, চলচ্চিত্রে বেশি দেখছি আপনাকে। মোটামুটি ভালোই যাচ্ছে। আর এই তো স্টার অ্যাওয়ার্ডে সম্মানিত হলেন, কেমন ছিল সেই অনুভূতিটা? এটা আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি, সেজন্য RTVকে ধন্যবাদ জানাই। এই জন্য যে বড় প্রাপ্তি, কারণ এটা আমার জীবনের প্রথম পুরস্কার, মানে অভিনয়ের জন্য প্রথম পুরস্কার। আর এই পুরস্কারটা যখন আমি স্টেজে উঠেছিলাম তখন আমি বলেছি যে আমার মেয়ে খুব চাইতো যে তার মা একটা পুরস্কার পাক, এবং একবার কি হলো, একবার ছুঁয়ে দিলে মন পুরস্কার পেলো, সব ক্যাটাগরিতে পুরস্কার পেলো। তো আমি যে ক্যাটাগরিতে অভিনয় করেছি সেই ক্যাটাগরিতে কোনো পুরস্কার ছিল না। তো ও ভীষণ কান্না করেছে, সারা দিন কান্না করেছে যে সবাই পুরস্কার পেয়েছে ছুঁয়ে দিলে মনে, সবাই মোহাম্মদী 2টো পুরস্কার পেয়েছে, তুমি কেন একটা পেলে না? আমি পরে বলেছি যে মা তো ভালো কাজ করে না, সেই জন্য পাইনি। বলে, কে বলেছে তোমাকে মা ভালো কাজ করে না? মা ভালো কাজ করে। তো ওর কান্না কিছুতে থামে না। পরে বললাম যে ঠিক আছে, আমি নেক্সট টাইম ভালো কাজ করব, তারপর তোমাকে একটা পুরস্কার এনে দেবো, ঠিক আছে? বলে আচ্ছা ঠিক আছে। তো এইবার যখন আমি এর আগেও আমি নমিনেশন পেয়েছি, ও খুব আসতে চেয়েছিল প্রোগ্রামে। আমি বলেছি তুমি যেও না, মন খারাপ হবে তোমার, কারণ পুরস্কার আমি পাবো না। তো ও বলছে না মা, তুমি পাবা এবার। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে, পেলে তো পেলে আমি তোমাকে ফোন করে জানিয়ে দেবো। বলে আচ্ছা ঠিক আছে। তো যথারীতি আমি আসলাম, আসার পরে এবং সত্যি সত্যি আমি মানে ভাবতেই পারিনি যে পুরস্কারটি পাবো। পেলাম, ভীষণ ভালো লাগলো। আবারও ধন্যবাদ জানাই RTVকে, সমালোচকবৃন্দকে। আর আমি মনে করি যে যে কোনো পুরস্কার আসলে কাজের দায়বদ্ধতা অনেক বেশি বাড়িয়ে দেয়। এখন আমি আসলে চাইলেই মানে মানে খারাপ কাজ করতে পারবো না, যদিও এটা আমার পেশা। প্রতিদিনই হয়তো আমাকে কাজ করতে হচ্ছে, কোনো না কোনো কাজ করতে হচ্ছে, স্ক্রিপ্ট ভালো না থাকলেও করতে হচ্ছে, বা আমার ক্যারেক্টারটা পছন্দ হচ্ছে না। যেহেতু এটা আমার মানে কি বলবো, আমার জীবিকার একটা অংশ, সেহেতু আমাকে দেখা যায় যে ডেটটা আমাকে বিক্রি করতে হচ্ছে, বিকজ অফ দিস ইজ মাই প্রফেশন। কিন্তু এখন কিন্তু আমি যেহেতু একটা পুরস্কার পেয়ে গেছি এবং দর্শকদের ভালোবাসা, ভালো লাগা সমস্ত কিছু আছে আমার কাঁধে, তো আমি চাইবো যে সামনে আসলে ভালো কিছু করার, ভালো কিছু দেওয়ার, এই তো একটু বেছে বেছে কাজ করার দায়িত্বটা বেড়ে গেছে আসলে। যে দেখা গেল যে একটু খারাপ কাজ চাইলেও আর করা যাবে না। এমনিতেও আমি আসলে আমি জানি না, আমি যতটুকু ক্যারেক্টারই পাই, ছোট ক্যারেক্টার বড় ক্যারেক্টার, সমস্ত ক্যারেক্টারই আসলে আমি আমার যতটুকু চেষ্টা থাকে, যথাসাধ্য চেষ্টা থাকে, আমি করার চেষ্টা করি। কিন্তু এখন তো আসলে আমাদের কাজ করার জায়গাটা এত বেশি কি বলবো কমপ্লিকেটেড হয়ে গেছে যে আমরা আসলে স্ক্রিপ্ট পাই না সময় মতো। আমরা দেখা যায় সেটে গিয়ে স্ক্রিপ্ট পাচ্ছি, আমরা ঠিক মতো কস্টিউমটা, মানে যেহেতু স্ক্রিপ্ট পাই না সেহেতু আমরা কস্টিউম ডিজাইনটাও করতে পারছি না। সেটে গিয়ে মনে হলো এটা তো হলো না আসলে, কারণ কস্টিউম কিন্তু একটা ক্যারেক্টারের মানে ক্যারেক্টার হয়ে ওঠার জন্য অনেক বড় একটা ভূমিকা রাখে। মানসিক প্রস্তুতিও তো দরকার আছে। মানসিক প্রস্তুতি তো সেটা তো আছেই, মানে সবকিছু মিলে আমরা যেই ভাবে কাজটা করি সেজন্য আসলে আমাদেরকে অনেক বেশি ধন্যবাদ দেওয়া উচিত আমি মনে করি। আসলে আর কত কষ্ট করে কাজগুলো যে করা হয়, যখন আমরা পরে দেখি তখন বোঝা যায় না। সেটাই, মানে আর বাজেট কমে গেছে, সমস্ত কিছু মিলে দেখা যায় যেখানে 3 দিন আগে 1 ঘন্টার কাজ হতো। আপনি চলচ্চিত্রে অনেক ব্যস্ত সময় কাটাচ্ছেন, একটু শুনবো, তার আগে দর্শকদেরকে আমন্ত্রণ জানিয়ে নেই। দর্শক, দেখে নিলেন কে আছেন আজ আমাদের অতিথির আসনে। সুতরাং প্রিয় এই অভিনেত্রীর সঙ্গে গল্প আলাপে অংশ নিতে হলে কিংবা কিছু জানতে চাইলে আপনাদের ফোন করতে হবে স্ক্রিনে দেখার নম্বরে। ফিরছি অতিথির কাছে। আপু, চলচ্চিত্রে বেশি কাজ এখন হচ্ছে, তো একটু শুনি কি কি কাজ করছেন? চলচ্চিত্রে এখন রিসেন্টলি কাজ করছি, নিয়ামুলের জ্যামে কাজ করলাম, তারপরে
গোলাম সৈয়দ আব্দুলের শাপলুডুতে কাজ করেছি, ওটা শেষ হয়েছে কাজ, জ্যামটা এখনো শেষ হয়নি, অর্ধেক হয়েছে। আচ্ছা, শাপলুডুটা আমরা পেতে যাচ্ছি খুব শীঘ্রই। হ্যাঁ হ্যাঁ, শাপলুডুটা ডাবিং হয়নি এখনো, বাট এডিটিং চলছে। আশা করি ভালো একটা মুভি হবে, থ্রিলার মুভি। কাজ করে ভালো লেগেছে। এমনিতে দোদুল ভাইয়ের সঙ্গে কাজ করতে খুব বেশি কাজ হয়নি, বাট যে কয়টা কাজ হয়েছে ভীষণ ভালো লেগেছে। খুব গোছানো মানুষ, খুব ঠান্ডা মেজাজের মানুষ, যেটা আসলে পরিচালকদের হওয়া খুব জরুরি। মানে যে কোনো পরিস্থিতিতেই কখনোই সে মানে উত্তেজিত হয় না, মানে নড়ে যায় না। দেখা যায় যে আমাদের যে মানে শুটিংয়ের সময় আমি দেখেছি, শাপলুডু শুটিংয়েই দেখেছি যে যেই শটটা নেওয়ার কথা, গানের একটা সিন ছিল, তো গানের সিনটা যেটা হয় যে কন্টিনিউ করে ফেলতে হয়, একদিনে যদি না হয় পরের দিন, যেহেতু সেট করা থাকে। তো আমাদের টেকনিক্যাল প্রবলেমের কারণে পরের দিন আর শ্যুটটা হয়নি, এবং আমাদের ওই গানে প্রায় 20 থেকে 25টা বাচ্চা ছিল যারা হচ্ছে ঢাকা থেকে গিয়েছে, ওরা একদিনের জন্যই গিয়েছিল, কিন্তু বৃষ্টি টিষ্টির কারণে সামহাও আমাদের হয়নি, পরের দিন হওয়ার কথা, পরের দিনও হয়নি। মানে পরের দিন ওদেরকে স্টে করতে হচ্ছে। এবং তখনও দেখেছি যে দোদুল ভাই খুব ঠান্ডা মেজাজ, এবং পরবর্তীতে আবার রিশিডিউল করেছে যে আচ্ছা এইটা কাজ হচ্ছে না, হ্যাঁ আসলে কাজ হচ্ছে না, ঠিক আছে তাহলে কোন সিনগুলো করা যায়, এভাবে করেছি। ভালো হবে আশা করি, দেখা যাক। নিশ্চয়ই। আর এই তো পরবর্তী আরো অনেকগুলো কাজই তো আছে, কিন্তু আসলে এই মুহূর্তে আমরা একটু পুরো এই জার্নিটার, আপনার এই জার্নিটা ছোট্ট করে একটা তথ্য কণিকার মাধ্যমে দেখে নিতে চাই। বাংলাদেশের অভিনয় অঙ্গনের জনপ্রিয় ও কুশলী অভিনেত্রী সুষমা। পুরো নাম সুষমা সরকার। বাবা খগেন্দ্রনাথ সরকার, মা অঞ্জলি সরকার। পরিবারে এক ভাই ও দুই বোনের মধ্যে সবার বড় সুষমার জন্ম 7 মার্চ মির্জাপুরে, তবে তার পৈতৃক আদি স্থায়ী নিবাস ঢাকায়। একাডেমিক শিক্ষায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ থেকে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেছেন তিনি। অভিনেত্রী সুষমা দেশ নাটকের হয়ে মঞ্চে অভিনয় শুরু করেন 1999 সালে জনমে জন্মান্তরে নাটকের মাধ্যমে, এবং একই বছর টেলিভিশনে অভিষেক হয় গুণী নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের সাদা মেঘের বৃষ্টি নাটকের মাধ্যমে। এরপর কাজ করেছেন অসংখ্য জনপ্রিয় ধারাবাহিক, একক নাটক, টেলিফিল্ম, বিজ্ঞাপনচিত্র এবং চলচ্চিত্রে। তার উল্লেখযোগ্য মঞ্চ এবং টেলিভিশন নাটকের মধ্যে রয়েছে বিরসা কাব্য, নিত্যপুরাণ, জনমে জন্মান্তরে, প্রজ্ঞা পারমিতা, বিজলি, ধন্যী মেয়ে, সোনার সুতো, যুবরাজ, ঢাকা জাদুর শহর, নন্দিনী, নোলক, মনে মনে, দি ভিলেজ ইঞ্জিনিয়ার ইত্যাদি। ইতোমধ্যে রূপালী পর্দায়ও নিজেকে যুক্ত করেছেন প্রতিভাময়ী এই অভিনেত্রী। সুষমার বড় পর্দায় অভিষেক হয় ডুবসাঁতার চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে। এছাড়াও সুষমা অভিনয় করেছেন গন্তব্য নেই, আউট অব দ্য বক্স, অল্প অল্প প্রেমের গল্প, পারলে ঠেকা, ভুবন মাঝি, বাদশাহ, ছুঁয়ে দিলে মন, ধ্যাত্তেরিকে চলচ্চিত্রে। পাশাপাশি বেশ কিছু চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় রয়েছে। দীর্ঘ এই ক্যারিয়ারে সুষমা অর্জন করেছেন 8ম RTV স্টার অ্যাওয়ার্ডে বর্ষসেরা অভিনেত্রীর সম্মাননা। ব্যক্তিজীবনে জীবনসঙ্গী লিটন কর এবং একমাত্র কন্যা গল্পকে নিয়ে তার পরিবার। আমাদের আজকের অতিথি অভিনেত্রী সুষমা সরকার। ছোট করে একটু তুলে ধরা, অনেক বড় করে আরো তো অনেক কাজ আছে। সেই পরে আর কি চলচ্চিত্রে আপনাকে পাচ্ছি আপু? আরেকটা কাজ করেছি, অনুদানের একটা ছবিতে কাজ করলাম, গাজী রাকায়েতের গোর মুভি, ওটার কাজও ডাবিং শেষ। এটার স্টোরিটা কেমন ছিল? এটা আসলে অনেক বছর আগে রাকায়েত ভাই একটা নাটক তৈরি করেছিলেন। এটার গল্পটা হচ্ছে গিয়ে গোর খোদক, মানে গোর মানে কবর খোদকের একজন খোদকের গল্পে একজন কাজ করেছেন, রাকায়েত ভাই নিজে করেছেন সেই ক্যারেক্টারটা। তার স্বপ্ন থাকে যে সে 100টা মানে কবর খুঁড়বে, কবর খুঁড়লে তার বেহেস্ত হবে, এরকম একটা তার একটা মানে ইয়ে আছে, চিন্তা আছে। মানে ওনার যে পূর্বপুরুষরা ওনারাও গোরখোদক ছিলেন, তো ওইটার একটা মজা আছে। মজার মানে হচ্ছে গিয়ে অনেক 71-এর কথা আছে ওখানে, আবার ফ্ল্যাশব্যাকে আসে, এবং 71-এর সময় জল উচ্ছ্বাসে ওদের সমস্ত কিছু ভেঙে যায়, ভেসে যায়, সেটার জার্নি আছে। এবং মানে মানুষ মরে গেলে তো কষ্ট হয়, দুঃখ হয়, কিন্তু যেহেতু তার একটা টার্গেট থাকে যে সে 100টা গোর খুঁজবে, তার মধ্যে একটা দোটানা একটা ব্যাপার থাকে যে ওখানে, এবং যেখানে সে যায় সেখানে সামহাও হয় মানুষ মারা যাচ্ছে, না হয় গরু মারা যাচ্ছে, কিছু একটা মারা যাচ্ছে, এবং সে গোর খুঁজছে। এই ধরনের একটা মানে করুণ কাহিনীর মধ্য দিয়ে আসলে কাহিনীটা এগিয়ে যায়। আর আমার ক্যারেক্টারটা এখানে এই মানে মুভিতে একদম অলংকারের মতো বলবো, এই জন্য যে সব ট্র্যাজেডি চলছে, সব দুঃখ চলছে, মাঝখানে হচ্ছে হোলি খেলা। আমার যে ক্যারেক্টার, আমি হচ্ছে জেলে পাড়ার একজন বউ, এবং আমি বৌদি ক্যারেক্টার করেছি, আরেকটা ছেলে যে করেছে ও মানে বড় একটা ক্যারেক্টার করেছে। ওর সাথে রসায়নটা খুব মজার, ওই মানে টুইস্টগুলা, মজাগুলা, মানে দর্শক ওইখানে হয়তো বা একটু অন্যরকম ফ্লেভারটা পাবে, অনুভূতি পাবে। হ্যাঁ,
চমৎকার, একটু শুনি দেখতে ইচ্ছা করছে। ভীষণ ভালো লেগেছে এবং আমাকে ওখানে একদম ব্ল্যাক করেছে, একদমই অন্যরকম, মানে আমি একটু অন্যরকম একটা চরিত্র এবং আরো তো অনেক কাজ আছে সেটা শুনবো, কিন্তু ছোট্ট একটা বিরতি নেওয়ার সময় হয়ে গেছে। দর্শক, মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপে এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। কোথাও যাবে না, আমাদের সাথেই থাকুন। বিরতি শেষে ফিরে এলাম মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপের গল্প আলাপে। সঙ্গে রয়েছেন অভিনয় দিয়ে এবারে ৮ম RTV স্টার অ্যাওয়ার্ডে বর্ষসেরা অভিনেত্রী সম্মাননা অর্জন করা প্রিয় অভিনেত্রী সুষমা সরকার। ফিরছি আলাপে। আপু, আলাপে তো ফিরবই, কিন্তু আমাদের একটা নিয়মিত কুইজ থাকে, আপনি তো জানেন। আপনি অনুমতি দিলে দর্শকদের কুইজটা আগে বলে আসতে চাই। থ্যাংক ইউ। দর্শক, আপনারা যারা নিয়মিত কুইজের জন্য অপেক্ষায় রয়েছেন তাদের জানিয়ে দিচ্ছি, তারকালাপের গত পর্বের কুইজের সঠিক উত্তরটি হচ্ছে অভিনেতা নীরব অভিনীত সবশেষ মুক্তিপ্রাপ্ত মালয়েশিয়ান চলচ্চিত্রটির নাম বাংলাশিয়া। তার এই সিনেমা ইতিমধ্যেই সেখানে ব্যাপক সাড়া ফেলেছে এবং সফলতা অর্জন করেছে। আমাদের পক্ষ থেকে তার জন্য শুভকামনা। এবারে আজকের কুইজ। তারকালাপের আজকের কুইজটি হচ্ছে অভিনেত্রী সুষমা সরকার ৮ম RTV স্টার অ্যাওয়ার্ডে কোন নাটকে অভিনয়ের জন্য বর্ষসেরা অভিনেত্রী সম্মাননা অর্জন করেন? অপশন ক ছোট ছেলে, অপশন খ বড় ছেলে। কুইজের সঠিক উত্তর সবচেয়ে বেশি সংখ্যক SMS প্রেরণকারী বিজয়ী পাবেন সেলফোনে আকর্ষণীয় অঙ্কের রিচার্জ। এবার দেখে নিচ্ছে কে হয়েছেন আজকের বিজয়ী। ও আজকের বিজয়ী নামটা এখানে লেখা আছে, ফোনের 6টা ডিজিট আপনার মুখ থেকে শুনতে চাই। ডিজিটটা প্রথমে বলি, 552854, আর নাম হচ্ছে পলাশ। পলাশ, অনেক অনেক অভিনন্দন। কেমন লাগলো সুষমা আপুর মুখ থেকে নিজের নামটা শুনতে পেরে? নিশ্চয়ই খুব ভালো লেগেছে। পুরস্কার আছে, আমাদের সাথেই থাকবেন, খুব ভালো থাকবেন। আপু, এত এত চলচ্চিত্র হচ্ছে এখন না, খুব ভালো ভালো চলচ্চিত্র হচ্ছে, খুব ভালো ভালো ক্যারেক্টারে আপনি কাজ করছেন। এরপরে আর কি চলচ্চিত্রে কাজ করছেন? অনেকগুলো চলচ্চিত্রে কাজ করেছি যেগুলো রিলিজের অপেক্ষায় আছে। আমি আসলে কখনোই ভাবিনি যে, ধরেন আজ থেকে 5 বছর আগেও কিন্তু ভাবিনি যে চলচ্চিত্রে কাজ করব এবং নিয়মিত কাজ করব। এখন দেখা যায় যে নাটকের থেকে চলচ্চিত্রে বেশি নিয়মিত কাজ করা হচ্ছে। রিসেন্টলি আরেকটা কাজ শেষ করেছি, রৌদ্রছায়া নামে একটা সিনেমা শেষ করেছি, যেটা মুক্তিযুদ্ধের উপর নির্মিত। ওখানে আমি বীরাঙ্গনার ক্যারেক্টার করেছি। শুধু তাই না, এটাতে আমি আসলে 3টা বয়সের ক্যারেক্টার করেছি। প্রথমে আমি কলেজ গোয়িং ক্যারেক্টার করেছি, তারপরে মধ্যবয়স্ক, আমার বিয়ে হয়ে যায়, যুদ্ধে এবং যুদ্ধে নির্যাতিত হয়, শেষে বীরাঙ্গনা হয়, এবং লাস্টলি হচ্ছে গিয়ে নীরবের দাদির ক্যারেক্টার করেছি। এবং এখানে মানে এখন প্রেজেন্ট টাইমে হলি আর্টিজনের ব্যাপারগুলো এসছে, রাজনীতি এসেছে, মুক্তিযুদ্ধ এসেছে, কিন্তু ফুল ফ্লেজড কমার্শিয়াল মুভি। ওটা একটা মজার ব্যাপার। এবং ওখানে আমার 2টো গান আছে, প্রথমবারের মতো কোনো মুভিতে মানে আমার 2টো গান আছে। এটা নিয়ে খুব এক্সাইটেড এবং খুব মজার হয়েছে। একটা মৌলিক গান ছিল, একটা গান ছিল মৌলিক গান, আর একটা ছিল তুমি যে আমার কবিতা। ওটার সাথে ছিল শাহিদ ভাই, একটার সাথে ছিল পাভেল ভাই। এবং এই যে চমৎকার চমৎকার কাজ করছেন না আপু, চমৎকার চমৎকার কাজ করে যে আমাদের একদম মন ভরিয়ে দিচ্ছেন। আর এই মুহূর্তে একজন খুব প্রিয় মানুষ, আমাদের প্রিয় মানুষ, আপনার প্রিয় মানুষ ফোনে আছে, দেখি কে আছেন। আসসালামু আলাইকুম, শুভ সকাল। শুভ সকাল। বাসায় আসলে বের হবো, ঠিক আমার এই প্রিয় প্রোগ্রামটা আমি দেখছি, সবসময় দেখি বাসায় থাকলে। তো হঠাৎ করে দেখতে আমি মিষ্টি মেয়েটা বসে আছে, তার সাথে আমার কখনো কাজ হয়নি, বাট আমার তাকে এমনি তার পার্সোনালিটি, তার ব্যবহার, তার অভিনয় ভালো লাগে। হয়তো সুযোগ হয়নি দেখে কাজ করা হয়নি। প্রথমেই অভিনন্দন, RTVতে অনেক বড় একটা সম্মান পেয়েছেন এই ভালো অভিনয়ের জন্য। আর আমি বলবো যে সে তার মেয়েকে এত ভালোবাসে, এত কেয়ার করে, এবং ব্যক্তিগত জীবনে এত সুন্দর ডিসিপ্লিনড একটা মেয়ে, অন টাইম সেটে আসে, আমি শুনেছি, খোঁজ খবর নিয়েছি, ভালো অভিনয় করছে, আরো ভালো করুক। এবং চিন্তা ভাবনা করে, মানে যেটা বলে যে আমার দিনটা বিক্রি হয়ে গেছে, এটা আসলে আমরা না ভাবেই, আমাদের জীবনের প্রয়োজন আসলে আমিও তাই করি। কিন্তু আমার মনে হয় যে এখন যেহেতু একটা সুন্দর একটা দায়িত্ব চলে এসছে, তো আমার মনে হয় যে 2টা কাজের পরে যদি একদিন একটু ভাবা যায়, তারপর আবার যদি কাজে দৌড়ানো যায়, আমার মনে হয় আরো বেশি ভালো হবে। কারণ এখন আসলে আপনার অনেক দায়িত্ব। সুষমা, আপনি অনেক ভালো থাকবেন, অনেক সুন্দর থাকবেন, আর অবশ্যই অবশ্যই অনেক ভালো ভালো ছবি করবেন এবং অনেক অনেক ভালো কাজ করবেন। ইচ্ছা আছে আপনাকে নিয়ে একটা কাজ করার। প্লিজ, আমিও করতে চাই কাজ, অবশ্যই করব। থ্যাংক ইউ সো মাচ দিদি, অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আপনি আমাদের খুব প্রিয় মানুষ, খুব ভালো থাকবেন। ভীষণ ভীষণ ভালো লাগে, দিদি সবসময় বলে এবং সবসময় প্রশংসা করে, ভীষণ ভালো লাগে। মানে কোনো ভালো কাজের প্রশংসা করাও কিন্তু একটা ব্যাপার।
আমরা কিন্তু অনেক সময় দেখি যে আচ্ছা ভালো করেছে, প্রশংসাটা করব কি করব না, কিন্তু দিদির মধ্যে এটা কখনোই দেখি প্রশংসা সম্মাননা সবকিছুই তো আছে। যে হ্যাঁ। অষ্টম আরটিভি স্টার অ্যাওয়ার্ডের প্রসঙ্গে চলে যাচ্ছি কিন্তু যেটা বললেন যে সেই দিনের প্রাইজটা যখন পেলেন আপনার মেয়ে খুব খুশি হয়েছে এবং আমাকে সারপ্রাইজ দিয়েছে। আমি বাসায় ঢুকেছি যখন জাস্ট আমাকে বলেনি যে ওরা এই সারপ্রাইজ আমার জন্য রেডি করেছে, জাস্ট লিফটের দরজাটা খুলে গেল, ক্যামেরা গল্প সাথে, আমি ওকে দিলাম ওটা, তারপরে ঘরে ঢুকে দেখি ফুল, তারপরে কেক, মোমবাতি সবকিছু মিলে আমি জাস্ট মানে কান্না চলে এসেছিল যে ওরা এতটা এক্সাইটেড ছিল আমার জন্য, মানে আমার পুরস্কার পাওয়ার জন্য। খুব ভালো লাগছে। আর সেদিনের মুহূর্তটা আসলে কেমন ছিল সেটা একটু আরেকবার দেখে নেই প্লিজ। শ্রেষ্ঠ অভিনেত্রী পার্শ্ব চরিত্র, নাটক ছোট ছেলে, পুরস্কার পাচ্ছেন সুষমা সরকার। অনেক অনেক অভিনন্দন। অনেক অভিনন্দন সুষমা তোমাকে। নাটক যখন দেখেছিলাম এবং নম্বর যখন দিয়েছি তখন মনে মনে চেয়েছিলাম তুমি পুরস্কারটা পাও। এবার সুষমা সরকারের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আফরোজা বানু। সুষমা সরকারকে অনুভূতি প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি সংক্ষেপে। প্রথমে ধন্যবাদ জানাই আরটিভিকে, ধন্যবাদ জুরি বোর্ডকে। আমি আসলে নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না, এই কারণে যে যখন কোনো শুভ কাজে যাওয়া হয় তখন নাকি বাধা পড়লে সে কাজটা শুভ হয় না। কিন্তু আমি আজকে যখন আসছিলাম তখন আমার গাড়ি নষ্ট হয়ে গিয়েছে, আমি উবার ভাড়া করে এসেছি, অনেক হাঙ্গামা করে এখানে এসেছি। ভীষণ ভালো লাগছে, এটা আমার প্রথম পুরস্কার। আরও ভালো লাগছে এই জন্যে যে আমার মেয়ে গল্প, ও খুব চাইতো যে তার মা একটা অ্যাওয়ার্ড পাক। এই অ্যাওয়ার্ডটা আসলে আমার মেয়ে গল্পের জন্যে। গল্প বারবার বলছিল মা তুমি এবার পাবাই বাবা। আমি বলেছি না মা আমি পাবো না। তো ও ভীষণ খুশি হবে। থ্যাংক ইউ আরটিভিকে, ধন্যবাদ। আসলে অবিশ্বাস্য ছিল, সত্যি আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। দেবাশিস দা আমার পাশে বসা ছিল, তো যখন নমিনেশন দেখাচ্ছিল যে কে কে পেয়েছে, তুমি পেয়েছো? হ্যাঁ পেয়েছি। তা তুমি পুরস্কার পাচ্ছ? না আমি পাচ্ছি না। মানে কেন তুমি এত শিওর কি করে তুমি পুরস্কার পাচ্ছ না? আমার ভাগ্য, মানে একদম লাস্ট মোমেন্ট পর্যন্ত আপনি ভাবছিলেন যে না পাচ্ছি না। আমার পুরস্কার খুব খারাপ তো এই জন্য। এবং যখন নাম বললো, তপন দা ছিল পাশে, পাশে দেবাশিস দা ছিল, ভীষণ ভীষণ ভালো লেগেছে। আর এই মুহূর্তে আরেকজন দর্শক আছেন আমাদের সাথে ফোনে, দেখি কি বলেন উনি। আসসালামু আলাইকুম, শুভ সকাল, কার সাথে কথা বলছি? শুভ সকাল, আমি তো সুষমাদির সাথে কথা বলবো। তার আগে বলতে নকুল বলছিলাম নরসিংদী থেকে। ও নকুল, একজন অভিনেত্রী কতটা বিনয়ী, কতটা ভালো অভিনেত্রী হলে কতটা বিনয়ী হয় এটা সুষমাদির ক্ষেত্রে দেখা যায়। বাংলাদেশে যত ভালো ভালো চলচ্চিত্র হয়েছে সব চলচ্চিত্রেই সুষমাদিকে পেয়েছি। আর সুষমাদির অভিনয় তো অনেক ভালো বর্তমান সময়ে। একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনি নারী দিবসেরই একটা কাজ করেছেন, প্রেরণার নারীর গল্প অনাহুত, সেটা নিয়ে একটু কথা বলবেন। ভালো থাকবেন। থ্যাংক ইউ নকুল, থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। খুব ভালো থাকবেন এবং আমরা শুনবো সেই গল্পটি আপুর কাছ থেকে। আপু গল্পটা শুনবো, কিন্তু এই মুহূর্তে ছোট্ট একটা বিরতি নেওয়ার সময় হয়ে গেছে। দর্শক, মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপে এই মুহূর্তে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি। কোথাও যাবেন, আমাদের সাথেই থাকুন। দর্শক, ফিরে এলো মিস্টার ম্যাঙ্গো নিবেদিত তারকালাপে গল্পের শেষ অংশে। সঙ্গে আছেন আমাদের প্রিয় অভিনেত্রী সুষমা সরকার, ফিরছি গল্পে। আপু একটা ফোন ছিল, আর জয়নিকা দিয়েও ফোন করেছিলেন। একজন দর্শক আপনার কাছে জানতে চাইলেন যে নারী দিবসের কাজ নিয়ে, সেটা একটু শুনি। কি কাজ? নারী দিবসের একটা কাজ ছিল, কাজের অভিজ্ঞতা? সেটা আরটিভিতেই প্রচারিত হয়েছে। ভীষণ ভীষণ ভালো ছিল এই জন্য যে একটু চ্যালেঞ্জিং ছিল ক্যারেক্টারটা। কারণ হচ্ছে আমি যে বয়সে বিলং করছি এখন, তার থেকে অনেক বড় এইজের ক্যারেক্টার করেছি। এই জন্য চ্যালেঞ্জিং ছিল যে আমাদের দেশে তো আসলে মেকআপ গেটআপ এত বেশি রিচ না যে আমি এখন 55 বা 57 ইয়ার্স ওল্ডের ক্যারেক্টারটা যখন আমি ক্যারি করব, তখন মেকআপ আর গেটআপ আমাকে অনেক বেশি হেল্প করতে হবে। আমি অ্যাক্টিং দিয়ে হয়তো অতটা পারবো না, যেহেতু এটা স্ক্রিন। মঞ্চে হলে হয়তো বা পারা যায়, বাট যেহেতু স্ক্রিন, এটা আসলে এত সেন্সিটিভ, সব কিছুই কিন্তু ধরা পড়ে।
তো এখানে তানজিন তিশা হচ্ছে আমার আর তারিন আপুর মেয়ে ছিল। নারী দিবসে খুব সুন্দর একটা গল্প এবং এত কেঁদেছি, ক্যারেক্টারটা গ্লিসারিন লাগেনি কখনোই, মানে যতবার কেঁদেছি ততবারই, যতবার শট দিয়েছে ততবারই অটোমেটিকলি চোখ থেকে পানি পড়ছিল। এবং আমার বন্ধু শ্রাবণী ফেরদৌস নাটকটা পরিচালনা করেছে, ওকে আমি বলেছি যে আর কত কাঁদাবি, কাঁদতে কাঁদতে তো আজকে শেষ, আমার পানি সব শেষ হয়ে যাচ্ছে। তো বলে না, সবাই খুব মানে খুব ভালো অভিনয় করেছে। এবং মেসেজ যেটা ছিল আসলে পুরুষ, মানে আমরা তো দুই যা ছিলাম, যা মানে হচ্ছে সতীন আর কি, মানে তারিন আপু হচ্ছে প্রথম ওয়াইফ থাকে, আমি হচ্ছে সেকেন্ড ওয়াইফ থাকি। তো যে হাজব্যান্ড থাকে তার হাজব্যান্ডের সাথে সে প্রতিবাদী নারী বলেই সে তার সঙ্গে ঘর করতে পারে না, সে কিন্তু চলে যায়, একটা বেবি থাকে তার, সে বেবিটাকে রেখেই সে চলে যায়। কিন্তু আমি পরে আমাকে যখন বিয়ে করে, আমি খুব মানে নরম সহজ এবং সহ্য করার মতো একটা মেয়ে, এবং সমস্ত কিছু মেনে নিয়ে তারও একটা বেবি হয়, পরে একটা ছেলে হয়, এবং দুইটা ছেলে মেয়েকে সে সমানভাবে দেখে এবং কখনো বুঝতে দেয় না যে মেয়েটা তার মেয়ে না। এবং এই যে সহ্য করে থাকাটা, এবং লাস্টলি যখন বিয়ের দিন এসে তারিন আপু উপস্থিত হয় মেয়ের ওখানে, তখন যখন জানাজানি হয়, তখন এদের দুইজনের যে কনভারসেশন, যে তোমাকে দুই বউয়ের যে কনভারসেশন, যে তুমি, ও বলে যে তুমি একরোখা আছো, আগের মতো একরোখা জেদি ছেলেটা থাকে, এবং পুরুষের যে শক্তি, মানে পুরুষ হচ্ছে ক্ষমতা দেখাবে, শক্তি দেখাবে, পুরুষের কথাই মানে কথা থাকবে, এছাড়া নারীর কথা কোনো কথা না, বা ওয়াইফ যে কোনো পার্টিসিপেট করতে পারে, বা তার কথা যে একটা গুরুত্ব থাকতে পারে একটা ফ্যামিলিতে, সেটা সে কখনোই বিলিভ করতো না। এভাবেই মেয়েটা কিন্তু এরকম করেই করেছে, এবং শেষে মেয়েটা বলে যে তুমি পেরেছো, কারণ তুমি প্রতিবাদ করতে পেরেছো, আমি পারিনি, আমি পারবও না, সেই জন্য আমি এতগুলো বছর সব কিছু বুঝে শুধুমাত্র বাচ্চা দুটোর মুখের দিকে তাকিয়ে এতগুলো বছর ঘর করেছি। এবং খুব মজার আর কি, আমার কাছে ভালো লেগেছে অভিনয় করে, জানি না দর্শকের কাছে কেমন লেগেছে, ভালো লেগেছে। নিশ্চয়ই সবার ভালো লেগেছে। দর্শকরা এই নাটকের পরে মানে সমালোচনা আলোচনা তো হয় একটা, তো কিরকম ছিল সেটা? সমালোচনা জানি না, দর্শকের থেকে আমি বলবো যে তিশা বারবার বলছে তুমি আমার মা, এটা বিশ্বাস করবে না কেউ, পরে বলছে না বিশ্বাস করবে না, দেখা যাক, আমরা ট্রাই তো করতে পারি। আর তার থেকে বড় কথা হচ্ছে যখন প্রোমো দেখাচ্ছিল তখন আমার ফ্রেন্ডরা, আমার পরিচিত সার্কেল যারা আমার নাটক দেখে, তারা খুব বলছিল যে নাটকটা কবে হবে, কখন হবে, দেখতে চাই, খুব ভালো একটা কিছু হবে। এই যে মানে একসাথে অনেকগুলো কাজ করছেন আপু, চলচ্চিত্র, নাটক সবকিছু মিলিয়ে খুব পছন্দের কাজগুলো করছেন না? কয়েক বছর আগেও মনে হয় এইরকম পছন্দের কাজগুলো ঠিক পাওয়া যেত না, এখন কাজের পরিমাণও বেড়েছে, ভালো কাজের পরিমাণ বেড়েছে, সমস্ত কিছু স্কোপ অনেক বেশি। এখন আসলে যেটা করা উচিত আমি মনে করি যে এই যে কাজের মানে ভালো একটা কাজ পেলে সেটাকে সঠিকভাবে মূল্যায়ন করে সঠিকভাবে উপস্থাপন যাতে করতে পারি, সেটা আসলে খুব দেখা দরকার। মানে আমি যেটা বলতে চাচ্ছি যে এখনকার পরিস্থিতিটা কি আমাদের ইন্ডাস্ট্রির, এখন আমরা কি খুব ভালো একটা সময়ের দিকে এগিয়ে যাচ্ছি কিনা, আপনার কি মনে হয়? আমি জানি না ভালো সময় কিনা বলতে পারবো না, তবে আমি মনে করি অস্থির একটা সময় আমরা পার করছি আসলে। কারণ হচ্ছে আমরাই আসলে সেই জেনারেশন যারা হচ্ছে বিটিভি দেখেছি, শুধুমাত্র বিটিভি 21 টেলিভিশন দেখেছি, এতগুলো স্যাটেলাইট চ্যানেল তৈরি হয়েছে চোখের সামনে দেখেছি হচ্ছে মোবাইল ফোন, ইন্টারনেট, এবং সবার হাতে হাতে মোবাইল, এবং এখন টেলিভিশন আর কেউ নাটক দেখে না, দেখছে ইউটিউবে নাটক দেখছে, এবং সবাই কিন্তু খুব অস্থির। এবং আমি মনে করি যে আমরা অনেক লাকি, এই জন্য লাকি যে স্যাটেলাইট টেলিভিশনের মধ্যে যেখানে 10 কোটি টাকার সিনেমা তৈরি হচ্ছে, সেখানে আমরা দেখা যায় 5 লাখ টাকা দিয়ে একটা নাটক তৈরি হচ্ছে, যেখানে ঐশ্বরিয়া রায়কে দেখাচ্ছে সেখানে হয়তো আমার নাটকও যাচ্ছে। ভাগ্যক্রমে 2-3 মিনিট যে আমার নাটকটা দেখছে, এটাই আমি অনেক থ্যাঙ্কফুল, সত্যি কথা। মানে যেটাতে দেখা যাচ্ছে এখনকার স্টোরিগুলো ভালো হচ্ছে, যার জন্য আর কি মানুষ নিজেকে খুঁজে পাচ্ছে। আমাদের অনেক রকম কাজ হচ্ছে, তো অনেক মানে যেহেতু অনেক কাজ হচ্ছে, অনেক রকম কাজ হচ্ছে, এবং সবাই সবগুলো দর্শক তো একই রকম মন মানসিকতা না, এক একজন দর্শক এক এক রকম ভাবে এক এক রকম জিনিস দেখতে চায়। তো দর্শক দেখা যায় যে কোনো না কোনো ভাবে তার পছন্দের একটা কিছু পেয়ে যাচ্ছে এবং দেখছে। এবং ধারাবাহিক নাটকের জন্য প্রচুর ফোন পাই, প্রচুর লোকজন বলে, রাস্তাঘাটে গেলে বলে যে ওই নাটকটা দেখছি। এবং মজার ব্যাপার হচ্ছে রিসেন্টলি কয়েকটা নেগেটিভ ক্যারেক্টার করেছে একটা সিরিয়ালে, তো ওইটার জন্য তো লোকজন গালিগালাজ করতে করতে, মানে ইউটিউবে গেলে তো দেখা যায়, মানে রিয়াকশনটা পাওয়া যায়, ইউটিউবের কারণে কিন্তু সরাসরি রিয়াকশন পাচ্ছি। এবং ইউটিউবে দর্শক যখন নিচে স্ক্রলগুলো যায়, দেখা যায় যে সবগুলা বলছে যে এত খারাপ কেন, এত খারাপ কেন, মানে তারা মানে গালিগালাজ করতে করতে ইভেন বিদেশ থেকে শুনতে খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে। একটা নেগেটিভ
নেগেটিভ ক্যারেক্টার করার জন্য এটাই হচ্ছে কি তার আসলে পজিটিভ দিক আসলে, যে তার মানে হচ্ছে আমি ক্যারেক্টারটা ঠিকঠাক করতে পেরেছি। আবার মিশ্র প্রতিক্রিয়াও আছে, আমার দর্শকরা বলে যে কেউ কেউ আমাকে খুব পছন্দ করে। এই কিছুদিন আগে একজনের সাথে দেখা হলো, বলে যে আপু আপনাকে আমার এত পছন্দ, আপনি কেন নেগেটিভ ক্যারেক্টার করেন, ভালো লাগে না। এই মিশ্র প্রতিক্রিয়া তো আছেই। সবকিছু মিলিয়ে আসলে সময়টা খুব ভালোই যাচ্ছে এবং সামনে নিশ্চয়ই আরো অনেক ভালো ভালো কাজ পেতে যাচ্ছি আপনার কাছ থেকে, আশা করছি। আর মঞ্চেও কাজ করছি, সামনে 23 তারিখে আমার নিত্যপুরাণ নাটকের প্রদর্শনী আছে মহিলা সমিতিতে, সময় পেলে অবশ্যই দেখতে আসবেন, ভালো লাগবে আশা করি। আসলে এই যে সবকিছু পরেও যে আপনি সেই মঞ্চে ধরে রেখেছেন, মঞ্চে কাজ করছেন নিয়মিত, এটা আসলে একটা বিশাল ব্যাপার। আসলে চেষ্টা আর ইচ্ছা থাকতে হয় আসলে। এখন অনেক কিছু বাহানা দিয়ে বলা যায় যে না আমার সময় নেই, আমি জ্যামের কারণে যেতে পারছি না, বাট আমি যদি চাই যে না আমি এটা করব, আমি এটা করতে চাই, তাহলে আসলে করতে পারা যায় আসলে, আমি মনে করি। সেটার উদাহরণ আপনি। এত ভালো ভালো কাজ করছেন আপু, নিশ্চয়ই আপনারও কাজ করতে খুব ভালো লাগছে এবং আমাদের খুব ভালো লাগছে আপনাকে স্ক্রিনে দেখতে। থ্যাংক ইউ। খুব ভালো থাকবেন আপু। আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ RTVকে, এবং যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আমাদের এই বকবকানি শুনেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর একটা কথা সবসময় বলি, আবারও বলতে চাই, বাংলাদেশের নাটক সিনেমা দেখুন, কারণ আপনাদের জন্যই আমাদের সমস্ত অনুপ্রেরণার সমস্ত আয়োজন। ধন্যবাদ সবাইকে, আবারও ধন্যবাদ। দর্শক, এই ছিল সময়ের সঙ্গে পথ চলা এবং নিজের কাজকে ভালোবেসে এগিয়ে চলা প্রিয় অভিনয়ের মানুষ সুষমা সরকারের সঙ্গে আজকের আলাপচারিতা। ভালো থাকুক প্রিয় সুষমা সরকার আর তার সতীর্থ স্বজন সকলের সবার জন্য শুভকামনায় এবং আগামীকালের অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। সে পর্যন্ত ভালো থাকুন, ভালো রাখুন নিজেকে, চারপাশের সবাইকে এবং অবশ্যই প্রিয় দেশ, প্রিয় জন্মভূমি, মাতৃভূমি বাংলাদেশকে। আর হ্যাঁ দর্শক, এই অনুষ্ঠানটি সহ RTVর যে কোনো অনুষ্ঠান পুনরায় দেখতে ভিজিট করুন www.youtube.com/RTV Digitals-এ। আবারও সবার জন্য শুভকামনা।